আজ থেকে শুরু করতে চলেছি পর্যায় সারণী এবং মৌলের পর্যাবৃত্ততার এই চ্যাপ্টারের ওপর ক্লাস 10-এর এই চ্যাপ্টার যেটা পিরিয়ডিক টেবিল তার উপর আজকে থেকে শুরু করতে চলেছি আমরা টেস্ট পেপার সমাধানের ক্লাস। এর আগে তোমাদের জৈব রসায়ন, প্রবাহ তড়িৎ এগুলো সমাধান করিয়ে দিয়েছি। তো এরপর আমরা করব পিরিয়ডিক টেবিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের 6 নম্বর আসে সাধারণত। কোনো টেস্ট পেপার পেজে 2 নম্বরের কোশ্চেনটা থাকে না। তো বোর্ড এক্সামের ক্ষেত্রে একটা 1 নম্বর, একটা 2 নম্বর, একটা 3 নম্বর কোশ্চেন, মোট 6 নম্বর আমাদের এই চ্যাপ্টার থেকে আসে। তো আমাদের প্রশ্নগুলো ভালো করে করতে হবে এবং টেস্ট পেপার সমাধান করলে আমরা বুঝে যাব কোন জায়গাগুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে। এবং তারপর আজকে শেষ হবে না, দ্বিতীয় দিন আগের দিনের মতনই আমি কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে দেবো, সেগুলো এখান থেকে পড়তে হবে। আর তোমরা চেষ্টা করবে ভালো করে দেখে নেওয়ার এবং প্রশ্নগুলো ভালো করে সমাধান করে নেওয়ার। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম আমাদের পেজ নাম্বার 218। এমসিকিউতে দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ। এদের মধ্যে কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। আমরা তড়িৎ ঋণাত্মকতা মানে কি জানি, কোন একটা মৌল যখন অপর কোনো মৌলের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে, যে ধর্মের জন্য বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে আকর্ষণ করে রাখার ক্ষমতাই হলো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এটা পর্যায় সারণীতে আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাব নির্দিষ্ট পর্যায়ে বরাবর, তত তড়িৎ ঋণাত্মকতা বাড়ে এবং উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল আমরা জানি ফ্লুরিন, একদম যারা 17 নম্বর শ্রেণী বা 7B'র যেটা প্রথম সদস্য, মানে ফ্লুরিন যার পরমাণু ক্রমাঙ্ক 9, সেটাই সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। এখানে অপশান দিয়েছে কি কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে আমাদের প্রথম 1.10 কোশ্চেন নাম্বার। এদের মধ্যে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক? প্রথম অপশন হলে এ, তাহলে অপশন এটাই হবে সবচেয়ে বেশি। আমি যেহেতু ইংলিশ ভার্সন তাই এটা মানেটা লিখে দিচ্ছি, সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মক। হলো ফ্লুরিন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হলো এফ বা ফ্লুরিন। তারপরে চলে যাই আমাদের এখানে এই পেজে শর্ট কোশ্চেনের মধ্যে আর কিছু নেই আমার যা চোখে পড়ছে। যদি কোনো কোশ্চেন বাদ যায় সেটা তোমরা জিজ্ঞেস করে নেবে। তো আমি তাও এখানে দেখছি 2 নম্বরেও কিছু দেয়নি, এখানে দিয়েছে হচ্ছে বন্ডিং থেকে। তো যাই হোক, নেই যখন আমরা তো করতে পারছি না। এরপর চলে যেতে হবে আমাদের 4.9। 4.9 দিয়েছে রাইট ডাউন দ্য মডার্ন পিরিয়ডিক ল। আধুনিক 4.9 এর প্রথম প্রশ্ন দিয়েছে আধুনিক পর্যায় সূত্র। মডার্ন পিরিয়ডিক ল মানে আধুনিক পর্যায় সূত্রটা লিখতে বলেছে, যেটা বোর মোজলে পর্যায় সারণী যেটা মেন্ডেলিয়েভ করেছিলেন, সেখানে পারমাণবিক গুরুত্বকে তিনি জোর দিয়েছিলেন। এখানে হচ্ছে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক। এটা কি ছিল? বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, আমি এগুলো লিখবো না, মুখে বলে দেবো, তোমরা শুনে নেবে। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে, ক্রমবর্ধমান মানে বৃদ্ধির সাথে সাথে বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা তোমরা পড়বে, বইতেও আছে, বা যে রেফারেন্স বই তোমরা ফলো করো সেটা পড়বে, পেয়ে যাবে। এরপরের প্রশ্ন দিয়েছে হোয়াট ইজ দ্য ভ্যারিয়েশন অফ আয়নাইজেশন এনার্জি অ্যালং এ গ্রুপ।
তোমরা পড়ে নেবে। আয়নন শক্তির আয়নন শক্তি কোন একটা গ্রুপ বরাবর মানে শ্রেণী বরাবর along a period বলেনি, along a group কোন শ্রেণী বরাবর what is the variation of ionization energy along a group শ্রেণী বরাবর কি হয়, উপর থেকে নিচে আমরা কি জানি, উপর থেকে নিচে গেলে কমতে থাকে। কারণটা আমি লিখে দিচ্ছি, কারণ আমাদের উত্তরটা এইটুকুনি, ভ্যারিয়েশনটা লিখতে বলেছে, তাও আমি লিখে দিচ্ছি। কারণ এক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যদি বলে কেন পরিবর্তন হয় তখন এই উত্তরটা লিখতে হবে। নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বা কক্ষপথের দূরত্ব বাড়তে থাকে, ফলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমতে থাকে। তাহলে যদি কমতে থাকে, যত উপর থেকে নিচে যাব ইলেকট্রনের বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হবে না, কক্ষপথ একটা একটা করে বেড়ে যাবে। ওকে, যত নিচের দিকে যাব তত কক্ষপথের সংখ্যা বাড়বে, কিন্তু বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত বাইরের কক্ষের ইলেকট্রনের উপর আকর্ষণ বল কমে যাচ্ছে, তার মানে ওটা লুজলি বাউন্ডিং। ওকে, লুজলি বাউন্ডিং মানে ওটা ক্ষীণভাবে বদ্ধ হয়ে আছে ওই কক্ষপথে। তাহলে ওটাকে মুক্ত করতে গেলে এনার্জিটা কম লাগবে, যেহেতু আকর্ষণ বলটা কমে গেছে। তাই ওই ইলেকট্রনটাকে সরিয়ে ফেলে ওটাকে একটা আমার মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে, ধনাত্মক আয়নে পরিণত করতে, ক্যাটায়নে পরিণত করতে কম পরিমাণ শক্তি লাগবে, কম ইভি বা ইলেকট্রন ভোল্ট শক্তি লাগবে, যেটা আয়নাইজেশন শক্তি, তার একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তো কম পরিমাণ লাগে। সুতরাং এই কারণে শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে যায় তাহলে আয়নন শক্তির মান কমতে থাকে। কারণটা তাহলে কি হলো, নিউক্লিয়াস থেকে যত আমার শ্রেণী বরাবর উপর থেকে নিচে যাব তত নিউক্লিয়াস থেকে বাইরের পক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বল কমে যায়, ফলে সেই ইলেকট্রনটাকে সহজেই মুক্ত করা যায় যত আমরা শ্রেণী থেকে উপর থেকে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের নির্দিষ্ট শ্রেণী বরাবর আয়নন শক্তির পরিবর্তন এবং তার ব্যাখ্যা। আচ্ছা, মেনশন ওয়ান প্রপার্টি অফ এলিমেন্ট হুইচ ইজ নট পিরিয়ডিক ইন নেচার। 4.9 পর্যায়গত ধর্ম নয়। যেমন কি কি হতে পারে, দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। মনে হয় এটা এবছর শর্ট কোশ্চেনে এসছে। আর কি হতে পারে, তেজস্ক্রিয়তা। এগুলো কিন্তু পর্যায়গত ধর্ম, মানে পর্যায় বরাবর
পুনরাবৃত্ত হয় না, এইগুলোকে বলা হচ্ছে পর্যায়গত ধর্ম নয়। ঠিক আছে, তাহলে 4.9 এর কোশ্চেনটা আমরা সলভ করে ফেলেছি এবং যে উত্তরগুলো লেখা দরকার, যে জায়গাগুলো যেমন করে লিখতে হবে সেটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। এরপরে এর অরের যে কোশ্চেনটা আছে সেখানে আমরা চলে যাবো এবার। তোমরা ভালো করে বুঝে লিখে নেবে এবং ভালো করে পড়বে সবাই, আমাদের আস্তে আস্তে সময় শেষ হয়ে আসছে। পরে দিয়েছে দ্য অ্যাটমিক নাম্বার অফ 3 এলিমেন্ট এ বি অ্যান্ড সি, তিনটে মৌল বলেছে, তিনটে মৌলের অর, এটা হচ্ছে 4.9 এর অর। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন খুব আসে। তিনটে মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে, অ্যাটমিক নাম্বার। প্রথমটা বলেছে Z-2, তারপরটা বলেছে Z, তারপরটা হচ্ছে Z+1। B is inert গ্যাস, বিটাকে বলে দিয়েছে নিষ্ক্রিয় গ্যাস। তার মানে এটা কোথায় আছে? 18 নম্বর শ্রেণী। তার মানে এর যদি 2 কম হয়, এর যদি 2 কম হয় তাহলে এ আছে কোথায়? 16 নম্বর শ্রেণীতে। এটা হচ্ছে তার মানে ধাতু, অধাতু, অধাতু। কারণ নিষ্ক্রিয় গ্যাসের আগের গুলো অধাতু। পরে আবার ফিরে আসছি, Z18+1 মানে 19 তো হয় না, তার মানে এটা প্রথম শ্রেণী, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে প্রথম শ্রেণী। তাহলে এটা 2 কম মানে 18 থেকে 2 কম মানে অধাতু, এটা 16 নম্বর শ্রেণী, মানে অক্সিজেন সিরিজ, অক্সিজেন সালফার, এই যে সিরিজটা কি জানতে চাইছে? এর মধ্যে কোনটি মেটাল পেয়ে গেছি আমরা, তাহলে সি হলো ধাতু। হুইচ ইজ মেটাল, তাহলে সি হলো ধাতু। মেনশন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড এ এন্ড সি। এ আর সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, এ আর সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটি কি হবে? দেখো, এ হলো অধাতু, সি হলো ধাতু, তাহলে ধাতু অধাতু যুক্ত হয়ে পড়ে আয়নীয় যৌগ। এখানে আমরা রাসায়নিক বন্ধনেরও কিছু প্রশ্ন এই চ্যাপ্টারে সমাধান করে ফেলতে হবে, কারণ একসঙ্গে আসে। আয়নীয় যৌগ, তার মধ্যে ধাতু কোনটা? ধাতু লিখলাম প্রথম, অধাতু লিখলাম পরে। সি এর যোজ্যতা কত? এটা শূন্য যোজি, কারণ এর হবে 1। এর যদি 0 যোজ্যতা হয়, এর যদি যোজ্যতা 0 মানে নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা 0 হয়, তাহলে এর সি এর হবে 1। ঠিক আছে, আর এর হচ্ছে 2। তাহলে যৌগটা কি হলো? আগে ধাতু তারপরে অধাতু, তাহলে যৌগ সংকেত হলো, তাহলে সংকেতটা হবে C2A1, তো লিখবো না, তাহলে সংকেত হলো C2A। তাহলে এ আর সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটা হলো একটা আয়নীয় যৌগ, এবং এই যৌগটার সংকেত হলো C2A। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসে। তো আমরা 218 পৃষ্ঠায় যা প্রশ্ন ছিল সেগুলো শেষ করলাম। আর কোনো প্রশ্ন যদি থাকে তোমরা একটু জিজ্ঞেস করে নেবে, সব সময় সব আমার চোখে নাও পড়তে পারে। এরপর চলে আসি নেক্সট আমাদের পৃষ্ঠা নম্বর 222। লাস্ট যে প্রশ্নটা করলাম খুব ভালো করে দেখবে, সব পেজেই কম বেশি প্রশ্ন থাকে। 222 পৃষ্ঠায় 1.10 প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটির জারণ ধর্ম সবচেয়ে বেশি? কি কি দিয়েছে? অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, বোরন।
আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হয় জারণ ধর্ম তার বেশি, তাহলে সবচেয়ে বেশি জারণ ধর্ম হচ্ছে বি, ফ্লুরিন। তাহলে প্রথম দিক আমরা জারণ ধর্ম জানি, শ্রেণী বরাবর পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বৃদ্ধি পায়, আর ডান দিক থেকে বাঁ দিকে আসলে এদিকে গেলে হচ্ছে জারণ ধর্ম বাড়ে, এদিকে গেলে বিজারণ ধর্ম বাড়ে। প্রথম দিকের গুলো অধাতু ধাতু, তারা বিজারণ ধর্মী, আর লাস্টের গুলো নিষ্ক্রিয় মৌল ছাড়া তারা তার আগে অবধি সেখানে জারণ ধর্মী, তাহলে লাস্ট হচ্ছে ফ্লুরিন, ওপর থেকে নিচে গেলে কমে। আচ্ছা, তারপরে কি প্রশ্ন আসে আমাদের দেখা যাক। 2.12 প্রদত্ত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার অধক্রমে সাজাও। অধক্রম, তড়িৎ ঋণাত্মকতার অধক্রম কি কি দিয়েছে? ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, ফসফরাস। ম্যাগনেসিয়াম কত? 12, এটা 13, এটা 15, এটা 17। তাহলে সিরিয়ালি সাজালে কে আসছে সবচেয়ে বেশি? কার? ফসফরাস। অধক্রম মানে বড় থেকে ছোট, গ্রেটার দেন, সরি ক্লোরিন আছে, আমি দেখতে পাইনি, ক্লোরিন, তারপরে হলো ফসফরাস, তারপরে হলো অ্যালুমিনিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম। তাহলে কম, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হলো ম্যাগনেসিয়াম, সবচেয়ে বেশি এদের মধ্যে ক্লোরিন। ক্লোরিন তো জানি, ফ্লুরিনের পরেই হচ্ছে ক্লোরিন, আর ফ্লুরিনের থেকে একটু বেশি এদিকে আছে, ফ্লুরিনের থেকে বেশি বলবো না, ক্লোরিনের থেকে বেশি হচ্ছে অক্সিজেন এদিকে। তারপরে দিয়েছে দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম। এটি সত্য না? আমি এক্ষুনি বলে দিয়েছি দ্রাব্যতা পর্যায়গত ধর্ম নয়। দ্রাব্যতা এর অথবাই আছে অরে, পর্যায়গত নয়। এটা যেটা দিয়েছে পর্যায়গত ধর্ম, তার মানে এটা উক্তিটি মিথ্যা। পর্যায় বরাবর পুনরাবৃত্তি হয় না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। দ্রাব্যতা কখনো পর্যায়গত ধর্ম নয়। তাহলে এটা আমাদের হলো 2 নম্বরের মধ্যে কিছু দেয়নি, কিন্তু হিসেব মতন একটা 1 হওয়া উচিত ছিল, একটা 1, একটা 2, একটা 3, মানে এই হচ্ছে 6 নম্বর হচ্ছে টোটাল। তো সব পেজ সেটা মেনটেন করে না সেই জায়গাটা। যাই হোক, আমরা আমাদের মতন করি। এরপর চলে আসছে 4.9, 4.9। ABC 3টি মৌলের পারমাণবিক সংখ্যা A, B, C। 3টে মৌলের পারমাণবিক সংখ্যা বলে দিয়ে 6, 8, 11। 6, 8, 11। ওকে, এদের মধ্যে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক কোনটা? তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে ফেলি, ব্যাপারটা বুঝে যাবো। এটা হচ্ছে 2, 4, এটা 2, 6, এটা 2, 8, 1। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কি বলেছে? এর মধ্যে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক কতার মান সর্বোচ্চ কোনটি? বি। সর্বোচ্চ আমাদের বুঝতেই পারছি, এটা হচ্ছে ডান দিকে আছে, এটা ডান দিকে আছে, এটা তার নিচে আবার এদিকে এটা, আর এটা সোডিয়াম, এটা হলো আমাদের কার্বন, অক্সিজেন, সোডিয়াম। তাহলে এদের মধ্যে অক্সিজেনের সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা। তাহলে হলো বি। বি এর তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ। কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? একই উত্তর, আয়নন বিভব সর্বোচ্চ হবে বি। আর কোনটির বিজারণ ধর্ম সর্বোচ্চ? বিজারণ মানে ধাতু, তার মানে হবে সি। বিজারণ ধর্ম সর্বোচ্চ হবে, সর্বোচ্চ আয়নন শক্তি, সর্বোচ্চ বিজারণ ধর্ম হলে তাহলে সি। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে করবে, এগুলো কিন্তু খুব আসে। এরপর আমাদের দিয়েছে ওর
সন্ধিগত মৌল, এটা যদি আমাদের সিলেবাসে নেই তাও এটা দিয়েছে, ঠিক আছে দেখি আমরা। সন্ধিগত মৌলর বৈশিষ্ট্য দিতে পারি, কিন্তু তোমাদের সিলেবাসে পরিষ্কার লিখে দেওয়া আছে সন্ধিগত মৌল যেটা 3 নম্বর থেকে 11 নম্বর শ্রেণী অবধি থাকে দীর্ঘ পর্যায় সারণীতে। তো 4.9 এর অথবাতে সেই জন্যই হয়তো দিয়েছে, কেউ অ্যাটেন্ড করবে না। যে সকল মৌলের পরমাণু সুস্থিত জারণ অবস্থায় বা সর্বনিম্ন শক্তি স্তর সর্বনিম্ন, তাহলে হলো কি বললাম, যে সকল মৌলের পরমাণু সুস্থিত জারণ অবস্থায় বা সর্বনিম্ন যে ভূমিস্তর বা শক্তি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে না, সর্বনিম্ন শক্তি স্তর বা ভূমিস্তর আংশিক পূর্ণ, ভূমিস্তর মানে গ্রাউন্ড স্টেট, সবচেয়ে লোয়ার এনার্জি স্টেট যেটা আংশিক পূর্ণ, ডি উপকক্ষ বর্তমান। ডি উপকক্ষ এখন তোমাদের এক্সপ্লেন করার মতন, কারণ আমাদের এসপিডিএফ 4টি উপকক্ষ হয় বর্তমান, তাদের সন্ধিগত মৌল বলে। তাদের সন্ধিগত, যেমন ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম, কপার, এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। তো এদের এর সঙ্গে কি দিয়েছে ওটা পরে আসছি। এদের বৈশিষ্ট্য কয়েকটা মনে রাখতে হবে। 1 নম্বর, এদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, জানি আমরা পড়েছি কিউপ্রিক, কিউপ্রাস, এরাস্টেরিক, ক্রোমিক, ক্রোমাস, এদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এরা জটিল লবণ গঠন করে। পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড তোমরা জানো। আর কি হতে পারে, এদের যৌগগুলি, এরা তো কালারফুল হয়, আর এরা যে যৌগগুলি গঠন করে এদের যৌগগুলি বর্ণযুক্ত হয়, বিভিন্ন কালার দেখতে পাওয়া যায়। আর এরা পর্যায় সারণীতে কোথায় থাকে? 4th, 5th, 6th আর 7th, এই 4টে পর্যায়ে অবস্থান করে। দীর্ঘ পর্যায় সারণীতে 3 নম্বর শ্রেণী থেকে 11 নম্বর শ্রেণী, এই হচ্ছে সন্ধিগত মূল্য সংক্রান্ত যত তোমাদের দরকার সেটা আমি বলে দিলাম। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম এই পর্যায়গুলিতে 3 থেকে 11 নম্বর শ্রেণী অবধি এগুলো মৌলগুলো সন্ধিগত মৌল নামে পরিচিত। দুটো কথা মনে রাখবে, দুটো কথা প্রধানত জিঙ্ক, ক্যাডমিয়াম আর হচ্ছে মার্কারি। শর্ট কোশ্চেন,
জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এটা 12 নম্বর শ্রেণীতে, এরা কিন্তু সন্ধিগত নয়, মানে সন্ধিগত মৌলের ধর্মগুলো এদের সঙ্গে মেলে না। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদের সন্ধিগত মৌল হিসেবে আমরা ধরি না, ঠিক আছে। তাহলে সন্ধিগত মৌল জটিল যৌগ গঠন করতে পারে, জটিল লবণ, এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, এদের যে যৌগগুলো হয় সেগুলো রঙিন বা বর্ণযুক্ত হয়। আর এদের অবস্থানগুলো আমরা কি কি বললাম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই পর্যায়ে অবস্থান করে। 3 নম্বর থেকে 11 নম্বর শ্রেণীতে এরা অবস্থান করে। তো আমাদের সন্ধিগত মৌল কাকে বলে ছিল, এর সাথে পার্ট কোশ্চেন যেটা ছিল, পার্ট কোশ্চেনটাই যায়। সন্ধিগত মৌল এইটুকুনি পড়ে রাখবে, তাহলেই যথেষ্ট, আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না। যে কটা বললাম, যতটা বললাম এইটুকুনি পড়বে, তাহলেই হবে। আর ডি উপকক্ষ ব্যাপারটা এখন বোঝানোর তোমাদের সিলেবাসেও নেই। উপকক্ষ, এরপর আছে কোন মৌলের ক্যাটায়নে পরিবর্তিত হলে পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, নিউক্লিয়াস থেকে যেটা লাস্ট কক্ষপথ, সেই কক্ষপথের যে ইলেকট্রনের দূরত্ব বহিস্থ কক্ষপথে, তাকে বলে পারমাণবিক ব্যাসার্ধ। নিউক্লিয়াস থেকে একদম শেষ কক্ষপথের ইলেকট্রন। তো এবার চিন্তা করো, ক্যাটায়ন মানে একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ক্যাটায়ন থেকে একটি পরমাণু, ক্যাটায়ন মানে প্লাস, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কমে গেল। তাহলে কমে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে, কারণ বাইরের কক্ষে ইলেকট্রনের চার্জ কমে যাচ্ছে। কারণ ধরা ছিল আমাদের n খান, প্রথমে ছিল একটা বের করে নিলে হলো n-1, তাহলে n খান ইলেকট্রনকে যত আকর্ষণ বল দিয়ে টানতো কুলম্ব বল অনুসারে, কুলম্বের সূত্র অনুসারে Q1 Q2/r²। তাহলে বাইরের কক্ষে যেহেতু ইলেকট্রন পরমাণু থেকে ক্যাটায়নে পরিণত হয়েছে, তাহলে পরমাণু থেকে ক্যাটায়নে পরিণত হলে, পরমাণু থেকে যখন ক্যাটায়নে পরিণত হবে, ইলেকট্রন মাইনাস করে যাবে, কারণ ক্যাটায়ন প্লাস। তার মানে নিউক্লিয়াস থেকে, এই যে যদি এখানে একটা বাইরের কক্ষ ধরি, আগে যতটা আকর্ষণ বল কাজ করছিল তার থেকে আকর্ষণ বলের মানটা কি হবে, ইলেকট্রন কমে গেছে। তাহলে ক্যাটায়নে পরিণত হলে বহিস্থ কক্ষে ইলেকট্রনের ওপর, বহিস্থ কক্ষে ইলেকট্রনের ওপর আকর্ষণ বল কমে যায়। তাহলে আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে কক্ষপথটা কিন্তু একটুখানি দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। আকর্ষণ কমে গেলে কি দূরে যাবে, টেনে ধরেছিল, যে একটু আকর্ষণ বল লুজ হয়েছে, এদিকে সরে গেছে। তার মানে কক্ষপথের, যার ফলে কক্ষপথের ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি কক্ষপথটা, আগে ইলেকট্রন বেরিয়ে গেলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর আকর্ষণ বল কমে যাওয়ার ফলে কক্ষপথের ব্যাসার্ধ বেড়ে যায়, একটু লুজ হয়ে গেছে, যেন ওইদিকে চলে গেল। তার ফলে নিউক্লিয়াস থেকে এই যে দূরত্বটা, এটাকেই বলা হচ্ছে বহিস্থ কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব, সেটাই হলো পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আকর্ষণ বল কমে যাওয়ার ফলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। সুতরাং পরমাণু যখন ক্যাটায়নে পরিণত হবে, তার কক্ষপথের ব্যাসার্ধ কিছুটা বৃদ্ধি পাবে। বোঝা গেল তাহলে ব্যাপারটা। অ্যানায়ন হলে হ্রাস পাবে, তাহলে ক্যাটায়নে পরিণত হলে, পরমাণু যখন ক্যাটায়নে পরিবর্তিত হয়, তখন পারমাণবিক ব্যাসার্ধ আমাদের বৃদ্ধি পায়। আচ্ছা, এই পেজটা আমরা কমপ্লিট করে ফেললাম, এর অরে ছিল। এরপরে চলে যাব আমরা নেক্সট পেজ 226।
6 নম্বর আসবেই এইখান থেকে। পরের পেজ 226 কি দিয়েছে? আচ্ছা 1.10 অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফ্লুরিন এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম। সবচেয়ে বেশি আমাদের কি কি লিখে নি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফ্লুরিন। 7, 6, 8, 9, তাহলে হাইয়েস্ট হবে হচ্ছে ফ্লুরিন। তাহলে সবচেয়ে বেশি ফ্লুরিন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন কার্বন। এবার কোন অপশন হচ্ছে? ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। অপশন বি ইজ কারেক্ট। ওকে, পেয়ে গেলাম আমরা। তারপরে চলে যাব এ 2.11 একটা টেবিল দিয়েছে। সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক, সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মকের মধ্যে কোনটা দিয়েছে? ইলেকট্রোপজিটিভ এদের মধ্যে কোনটা? মানে ধাতু, প্লাস হলো ধাতু, তার মধ্যে মানে হবে সোডিয়াম, হচ্ছে বি। আর তেজস্ক্রিয়, নিষ্ক্রিয় মৌল, তেজস্ক্রিয়, নিষ্ক্রিয় মৌল, রেডন 86 আমরা জানি রেডনের। এটা হচ্ছে কোনটা হলো? তার মানে এখানে দিয়েছে এটা এ বি সি ডি হবে। তোমাদের বইতে ভুল আছে, এ বি সি এ আছে, ওটা ডি হবে, প্রিন্টিং মিস্টেক। ওকে, 2 নম্বরে এখানে 2 তো হয়েই গেল, তাহলে দেখো 3 হয়ে গেল। তারপর চলে আসছি 4.9। 4.9 এ চলে আসি, একই রকম প্রশ্ন। এবিসি মৌলের 3টে হলো 6, 8, 11। কোনটি তড়িৎ ঋণাত্মক, কোনটি আয়নবিহীন সর্বোচ্চ, বিজারণ ধর্ম সর্বোচ্চ। এই কোশ্চেনটা আমরা 4.9 এর ফার্স্ট কোশ্চেন, যেটা আমরা আগের পেজ 222 এ করে ফেলেছি। 222 এর ডান, মানে এটা 222 পেজ করা হয়েছে। তাহলে দেখে নেবে, রিপিট হলো কোশ্চেনটা, করা হয়ে গেছে। এই পেজে আর কোনো প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পেজ 230। পৃষ্ঠায় চলে যাব। 1.10 the inert gas which does not have an octet in its last cell is। কোন নিষ্ক্রিয় গ্যাসের বহিঃস্থপক্ষ অষ্টক পূর্তি নেই? আমরা জানি হিলিয়ামের ক্ষেত্রে। হিলিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে, হিলিয়ামের তো 2, তাই বাইরের কক্ষে 8টা কোথা থেকে আসবে? তারপরে চলে আসি আমাদের বড় কোশ্চেনের মধ্যে 2 এর মধ্যে এখানে আছে 3.5। 3.5 এ একটা আছে, 2 তে একটা দিয়েছে, 2 তে একটা দেওয়ার কথাই। the atomic number of 3 element, একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, a b c 3, 11, 19। তিনটার পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে 3, 11, 19। in which group of the periodic table this element will be found? এদের মধ্যে কোন পর্যায় পাওয়া যাবে? এদের কোন পর্যায় পাওয়া, এরা হচ্ছে কোন পিরিয়ড বলেছে? হ্যাঁ, in which group, আচ্ছা কোন শ্রেণীতে মৌলগুলির পর্যায় সারণীতে পর্যায় সারণীর
কোন শ্রেণীতে অবস্থিত? প্রথমটা চলে আসি, আমাদের ইলেকট্রন বিন্যাস করলে প্রথমটা হচ্ছে 2 1 হলো 2 8 1, এটা 2 8 8 1, তাহলে সবাই আছে প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে সকলে অবস্থিত। তারপরে কি দিয়েছে? তারপরে দিয়েছে ইন হুইচ ব্যাচ হয়ে গেল এক্সপ্লেন ইওর অ্যান্সার। তাহলে এটা এক্সপ্লেন করে দিতে হবে। ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী, যেহেতু এদের প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি, সুতরাং এরা সকলেই প্রথম শ্রেণীর সদস্য। এরা প্রত্যেকেই হচ্ছে কি কি দিয়েছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এটা লিথিয়াম, এর সকলে হচ্ছে তার মানে এটা খাদ ধাতু শ্রেণী দিয়ে দিয়েছে, মানে 1A 1 নম্বর শ্রেণী বা হচ্ছে IA শ্রেণী। মেন্ডেলিয়েভের ক্ষেত্রে IA শ্রেণী, আর এখানে হচ্ছে 1 নম্বর প্রথম শ্রেণী দীর্ঘ পর্যায় সারণী, এটা সবাই হচ্ছে খাদ ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম তোমরা জানো। তাহলে এটাই হলো আমাদের উত্তর। এরপর আমরা চলে যাব 4.9। 4.9 এটাই তো আসছে। নেম অফ টু কেমিক্যাল প্রপার্টিজ হুইচ ইনক্রিজ অ্যালং পিরিয়ড and two which increase along group। দুটি ধর্ম, রাসায়নিক ধর্ম বা দুটি ধর্ম যা প্রথমটা দিয়েছে কি বরাবর, নেম টু কেমিক্যাল প্রপার্টিজ হুইচ ইনক্রিজ অ্যালং পিরিয়ড, পর্যায় বরাবর বৃদ্ধি পায়। পর্যায় বরাবর মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা, পর্যায় বরাবর বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা, আয়নন বিভব বলা যায়। আর যা শ্রেণী বরাবর বৃদ্ধি পায়। বিজারণ ক্ষমতা, আর তড়িৎ ধনাত্মকতা। তাহলে বিজারণ ধর্ম শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে বাড়ে, আর জারণ ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর বাড়ে, আর তড়িৎ ঋণাত্মকতা বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর বাড়ে, আর শ্রেণী বরাবর বাড়ে হচ্ছে উপর থেকে নিচে তড়িৎ ধনাত্মকতা বা ইলেকট্রোপজিটিভিটি বা ধাতব ধর্ম। ওকে, তাহলে শ্রেণী বরাবর বাড়ে কি কি, পর্যায় বরাবর বাড়ে কি কি হলো। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন এই পেজে আমরা পাচ্ছি না। এরপরে পেজ 233।
233 নম্বর পেজে আমরা যাব এবার। ফার্স্ট কোশ্চেন 1.1 ছিল। হ্যাঁ, প্রথম প্রশ্ন দিয়েছে নিচের কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন। অবশ্যই অক্সিজেন। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের থেকে বেশি, মানে অপশন এ। চারটের মধ্যে দিয়েছে, তাহলে অপশন এ হবে। তারপরে চলে আসছি 2.11। আধুনিক পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে তিনটে ভৌত অবস্থার মৌল থাকে? তিনটে ভৌত মানে কঠিন তরল গ্যাস কোন শ্রেণীতে দেখতে পাওয়া যায়? হ্যালোজেন শ্রেণীতে। আমরা জানি হ্যালোজেন শ্রেণী যেটা হচ্ছে 7B মেন্ডেলিয়েভের ক্ষেত্রে, আর 17 নম্বর হচ্ছে দীর্ঘর ক্ষেত্রে। এখানে কঠিন তরল গ্যাসীয় তিনটা অবস্থায় সম্পন্ন মৌল একসাথে বিরাজ করে। ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। ফ্লোরিন ক্লোরিন হলো গ্যাসীয়, ব্রোমিন হলো লিকুইড, আয়োডিন অ্যাস্টাটিন হচ্ছে সলিড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। এর তাহলে উত্তরটা হলো কি, কোন শ্রেণীতে তিনটেই অবস্থা থাকে? 17 নম্বর শ্রেণী। 2.12 দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌলটি কোনটি? ক্ষারীয় মৃত্তিকা মানে 2 নম্বর শ্রেণী। 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো, 2 নম্বর শ্রেণী শুরু হচ্ছে বেরিলিয়াম থেকে। বেরিলিয়াম এটা দ্বিতীয় পর্যায়ে থাকে। 4 মানে হাইড্রোজেন, হিলিয়াম ফার্স্ট পর্যায়ে চলে গেল, লিথিয়াম, ক্ষার ধাতু, বেরিলিয়াম, ক্ষারীয় মৃত্তিকা। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী। 2 নম্বর শ্রেণী 2 নম্বর পর্যায়, মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এক পর্যায় 2 নম্বর পর্যায়। তাহলে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ে থাকে বেরিলিয়াম, যেটা ক্ষারীয় মৃত্তিকা মৌল। এরপর 3.5 3.5 প্রশ্ন একটু আগেই আমরা করলাম, একই টাইপের একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আমরা একটু আগে করলাম। x একটি তড়িৎ ধনাত্মক, x বলেছে তড়িৎ ধনাত্মক, আর yz বলেছে তড়িৎ ঋণাত্মক। yz দুটোই বলেছে তড়িৎ ঋণাত্মক। ওকে, এই বলে দিয়েছে। তাহলে xy এবং yz মানে এটা হচ্ছে ধাতু, তড়িৎ ধনাত্মক হলো ধাতু, আর যেটা তড়িৎ ঋণাত্মক সেটা অধাতু। তাহলে xy যদি যৌগ হয়, ধাতু আর অধাতু x y, ধাতু অধাতু হচ্ছে আয়নীয় যৌগ, মানে আয়নীয় বন্ধন গঠন করবে। যেহেতু এটা ধাতু, ধাতবধর্মী, এটা অধাতবধর্মী, তারা আয়নীয় বন্ধন গঠন করে, আমাদের এটাই লিখতে দিয়েছে। আর yz যদি করে, দুটোই অধাতু, মানে সমযোজী বন্ধন। yz এর ক্ষেত্রে হচ্ছে সমযোজী বন্ধন গঠন করবে। বোঝা গেল? কারণ দুটো ধাতু মিলে কিছু হয় না, একটি ধাতু একটি অধাতু মিলে হলো আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ, আর দুটি অধাতু মিলে হলো সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন গঠন করছে।
কারণ ব্যাখ্যা করতে বলবো, তাহলে এরা যেহেতু দুটো, এরা একটা ধাতু একটা ধাতু, প্লাস একটা মাইনাস, তাহলে এরা আয়নীয় যৌগ গঠন করবে। ইলেকট্রন গ্রহণ, তাহলে এ ইলেকট্রন বেশি আছে, এ ত্যাগ করবে, এ গ্রহণ করবে, তাহলে এ প্লাস হবে মাইনাস হবে। আর এরা দুজনেই সমযোজী বন্ধন যেভাবে গঠন হয় সেটা করবে। এরপর চলে আসছে আমাদের 4.9। মুছেই দিলাম, তোমরা তো দেখে নিয়েছ। 4.9 মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝো? যে ধর্মগুলি পর্যায় বরাবর পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পুনরাবৃত্ত হয়, ফিরে ফিরে আসে, মানে পরিবর্তন হয়, তাদের পর্যায়বৃত্ত ধর্ম বলে। পর্যায় বরাবর পারমাণবিক গুরুত্ব নির্দিষ্ট পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরিবর্তিত হয়, তাদের পর্যায়বৃত্ত ধর্ম বলে বা পর্যায়গত ধর্ম। উদাহরণ আমরা দিয়ে দিয়েছি কোনগুলো পর্যাবৃত্ত ধর্ম: তড়িৎ ঋণাত্মকতা, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, আয়নন বিভব, ঠিক আছে, এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম। লিখলাম। কোন ক্ষারীয় মৃত্তিকা মৌল তেজস্ক্রিয়? রেডিয়াম। লাস্ট, রেডিয়াম এটা হচ্ছে 88 ক্ষারীয় মৃত্তিকা মৌল, যা তেজস্ক্রিয়। ওকে, রেডিয়াম হলো ক্ষারীয় মৃত্তিকা মৌল যা তেজস্ক্রিয়। পরের কোশ্চেনটা খুব ভালো। নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন শক্তির মান বেশি হয় কেন? এটা হচ্ছে অথবা নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথ দ্বৈত পূর্তি হিলিয়ামের ক্ষেত্রে এবং অষ্টক পূর্তি বাকিরা, মানে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথ দ্বৈতপূর্তি বা অষ্টকপূর্তি হয়ে থাকে। যা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। আমরা জানি বিভিন্ন মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল তাদের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার উদ্দেশ্যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এদের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত, তাই বহিস্থ কক্ষের ইলেকট্রনকে মুক্ত করে এদের পরমাণুকে একক ধনাত্মক, প্লাস মানে প্লাস, ভি মানে পজিটিভ, দেখা যাচ্ছে লাইনটা, একক ধনাত্মক আয়নে পরিণত করতে
প্রচুর শক্তির প্রয়োজন হয়। প্রচুর শক্তি দরকার, প্রচুর শক্তি দরকার, কারণ এদের যেটা ইলেকট্রন বিন্যাস সেটা সুস্থিত। এই সুস্থিত কোনো কিছুকে ভেঙে ফেলতে গেলে সেখান থেকে ইলেকট্রনকে বের করে এনে সেটাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে গেলে প্রচুর পরিমাণ শক্তি লাগবে, যা অন্য কোনো মৌলের ক্ষেত্রে যতটা শক্তি লাগে নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সুস্থিত ইলেকট্রন ভেঙে ফেলে ইলেকট্রনকে মুক্ত করে পরমাণুকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে বেশি পরিমাণ শক্তি লাগে। এই কারণে এই নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন শক্তি বা আয়নন বিভবের মান উচ্চমানের হয়। বোঝা গেল? কারণ বাইরের কক্ষটা পুরো অষ্টপূর্তি হয়েই আছে, মানে সুস্থিত অবস্থায় আছে, সেটাকে যদি ভাঙতে হয় তাতে অনেক বেশি পরিমাণ আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। ঠিক আছে, বাইরেও ভাবতে পারি যে কোনো পর্যায়ে যদি লাস্ট মৌলটা দেখি সেটা হচ্ছে নিষ্ক্রিয়, তো তার একদম সবচেয়ে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সবচেয়ে বেশি। নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হওয়ার জন্য সেই কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে যেতে অনেক বেশি পরিমাণ শক্তি লাগবে অন্য ওই পর্যায়ের অন্যান্য মৌলগুলির তুলনায়। এই কারণে আমাদের যেগুলোতে আমার নিষ্ক্রিয় মৌল আছে, নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন শক্তি বা আয়নন বিভবের মান সবচেয়ে বেশি মানের হয়। এটা খুব ভালো প্রশ্ন, বুঝে গিয়ে সুন্দরভাবে লিখে নেবে। আচ্ছা, সন্নিগত মৌলগুলির বৈশিষ্ট্য লেখো, এটা আমি আগে তোমাদের বলে দিয়েছি। তাহলে আগের উত্তরটা তাহলে কি দাঁড়ালো? নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বহিস্থ কক্ষের দ্বৈত বা অষ্টকপূর্তি হয়ে থাকে, তার মানে তাদের বাইরের কক্ষে যদি কোনো পর্যায় বরাবর লাস্ট যায়, কোনো পর্যায়ে নির্দিষ্ট পর্যায়ে, আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে পর্যায় বরাবর, তাহলে লাস্ট যে এলিমেন্ট সেটা হলো সন্ধিগত মৌল, সন্ধিগত বলছি সরি নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলটার ক্ষেত্রে তাহলে কি দাঁড়ালো? ওই যে মৌল তার বাইরের কক্ষে কিন্তু অষ্টপূর্তি হয়ে আছে, তাহলে তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি, সব থেকে বেশি হওয়ার ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও বেশি। সেই কারণে এটাও তোমরা লিখে নেবে, আমি মুখে বলে দিলাম। তো সেই কারণে এটাকে মুক্ত করতে গেলে আমাদের বেশি পরিমাণ শক্তি লাগবে, এটাও একটা কারণ, ওটাও একটা কারণ, দুটো মিলে আমাদের লেখা প্রয়োজন। এরপর আমরা চলে যাব পরের পেজে 238। শর্ট কোশ্চেনের মধ্যে কি দিয়েছে? শর্ট কোশ্চেন কিছু আমার চোখে পড়লো না। আচ্ছা, এখানে দিয়েছে 239 পৃষ্ঠায় 2.13 এরর। মৌলের আয়নন শক্তির একক, মৌলের আয়নন শক্তির একক আমি আগে বলেছিলাম, লিখে দিইনি, হলো ইলেকট্রন ভোল্ট। শর্ট ফর্ম হচ্ছে ইভি, স্মল ই ক্যাপিটাল ভি। ইটা হবে ছোট হাতের, ভিটা হবে বড় হাতের। ওখানে একটা দিয়েছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্যালসিয়াম হবে। এবার চলে আসি 3.6। এবি দুটো মৌল, পরমাণু ক্রমাঙ্ক এর দিয়েছে 17। তো এই প্রাইডের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গত বছর আমি দেখবো কি প্রশ্ন, এখনো গত বছরের প্রশ্ন দেখিনি। এদের যারা গঠিত যৌগ, তাহলে এটা কত? 2, 8, 7। এটা কত? 2, 8, 6। এর যোজ্যতা কত? 1। এর যোজ্যতা হচ্ছে 2। এগুলো হচ্ছে যোজ্যতা। বাইরে 7 আছে, সবসময় 8 থেকে বিয়োগ করতে হবে। 1, 2, 3, 4 এর ক্ষেত্রে যোজ্যতা সেগুলো হবে, আর যদি 5, 6, 7, 8 হয় তাহলে 8 থেকে বিয়োগ করে দিলে যোজ্যতা পাওয়া যাবে। এই দুটোই অধাতু, বাইরের পক্ষে 7, এখানে তাহলে দুটি অধাতু, উভয়ে
অধাতু। দুটোই অধাতু। এদের দ্বারা গঠিত যৌগের সংকেত প্রকৃতি তাহলে কি হবে? তাহলে বন্ধন হবে হচ্ছে সমযোজী বন্ধন। সরি এটা কি দিয়েছে? 8, 17 আর 18 দিয়েছিল, আমি 16 দেখেছি, খেয়াল করিনি। তো এটা তো নিষ্ক্রিয় মৌল, এটা শূন্য যোজী। এটা মনে হচ্ছে কোশ্চেনটা কিছু ভুল দিয়েছে, এটা নিষ্ক্রিয়। উভয়ই হচ্ছে, প্রথমটা হলো খেয়াল করিনি আমি, লিখতে ভুল করে 16 দেখেছিলাম। তো এটা নিষ্ক্রিয় মৌল, এটা হচ্ছে অধাতু। এর যোজ্যতা শূন্য, নিষ্ক্রিয় মৌলের শূন্য যোজী। তাদের মধ্যে যৌগ গঠন হবে না, নিষ্ক্রিয় মৌল রাসায়নিক বিক্রিয়া অংশ নেয় না, এটাই যুক্তি দিতে হবে। এটা মনে হয় কোশ্চেন একটু ভুল দিয়েছে, প্রিন্টিং মিস্টেক আছে। 17 18 না হলে অন্য কিছু হতে পারতে হয়তো। আচ্ছা, যাই হোক, ইন্টেনশনালিও দিতে পারে। এবার চলে যাই 4.9, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবাই আশা করি জানো। পর্যায় সারণীতে, মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, এটা হওয়া উচিত ছিল। হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। কেন আমরা জানি? পয়েন্ট উল্লেখ করতে হবে, আমাদের পয়েন্ট উল্লেখ করে বলতে হবে কেন বিতর্কিত। কারণ মেন্ডেলিয়েভ তার পর্যায় সারণী তৈরি করেছিলেন পারমাণবিক গুরুত্ব অনুসারে, তা সত্ত্বেও হাইড্রোজেনকে কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থান দিতে পারেননি। কারণ হচ্ছে হাইড্রোজেনের কিছু কিছু ধর্ম ক্ষার ধাতু, মানে হচ্ছে 1A, এদের সঙ্গে মিল আছে কিছু ধর্ম। আবার হ্যালোজেন মানে 7B, এদের সঙ্গে কিছু মিল আছে। তো ক্ষার ধাতুর সঙ্গে কি মিল? মুখে একটু বলে দিচ্ছি, তোমরা পড়ে নেবে, খুবই সহজ জিনিস। ক্ষার ধাতুগুলোর মতনই এরা তড়িৎ ধনাত্মক আয়ন তৈরি করতে পারে। যেমন ধরো সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস, H প্লাস গঠন হয়, জাস্ট শর্টে বলি। তাহলে এরা ক্যাটায়ন তৈরি করতে পারে, ক্ষার ধাতুর মতো ক্যাটায়ন হয়। এই পয়েন্টগুলো দিতে হবে। ক্যাটায়ন তৈরি করতে পারে, কি ক্যাটায়ন তৈরি করে? H প্লাস। কার মতন? ক্ষার ধাতুগুলো যেমন ক্যাটায়ন গঠন করে সেরকম H প্লাস। 2 নম্বর, বিজারণ ধর্ম আছে। বিজারক গ্যাস আমরা জানি, বিজারণ ধর্ম বর্তমান। ক্ষার ধাতুগুলোর মতন এর বিজারণ ধর্ম বর্তমান, আমরা জানি হাইড্রোজেনের। ক্ষার ধাতুগুলোর মধ্যে এরা হ্যালাইড যৌগ গঠন করতে পারে, হ্যালাইড। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ফ্লুওরাইড NaF, সেরকম হাইড্রোজেন ক্লোরাইড মানে হ্যালাইড যৌগ, হ্যালাইড যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, এদের যোজ্যতা 1, উভয়ের যোজ্যতাই 1। ওকে, হ্যালোজেনের মধ্যে মিল কোথায়? এগুলো আমার হচ্ছে ক্ষার ধাতুর সঙ্গে মিল। এখানে গ্যাসীয়, হাইড্রোজেন গ্যাসীয়, কার মতন? ফ্লুরিন ক্লোরিনের মতো গ্যাসীয়। ফ্লুরিন ক্লোরিন যেমন গ্যাসীয় পদার্থ হ্যালোজেনের মধ্যে, হাইড্রোজেনটা গ্যাসীয়, কিন্তু এরা গ্যাসীয় নয়। এদের মতন এরা দ্বিপরমাণুক, যেমন ফ্লুরিন ক্লোরিন হাইড্রোজেন, এরা দ্বিপরমাণুক। এদের মতনই H মাইনাস আয়ন তৈরি করতে পারে, H প্লাস অ্যানায়ন তৈরি করতে পারে। যেমন হাইড্রাইড তৈরি করে যখন অ্যানায়ন, যেমন এদের মতো হ্যালাইডের মতো হাইড্রাইড তৈরি করতে পারে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আবার সোডিয়াম হাইড্রাইড। হ্যালোজেনের মতন এখানে এটা যেমন হ্যালোজেন গঠন
করে ঠিক এরকম হাইড্রোজেন এদের সঙ্গে মিল রেখে হাইড্রাইড গঠন করে NaCl এর মতন NaH NaCl মতো Na+Cl- Na+H- হাইড্রাইড গঠন করতে পারে এদের মতন এরা যোজ্যতা এক এইগুলো মিল কাদের সঙ্গে কি মিল আমি একটু ছোট করে লিখে দিলাম তোমরা একটু করে ব্যাপারটা এক্সপ্লেন করে নেবে আমি বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না ক্যাটায়ন মানে Na+, K+, লিথিয়াম প্লাসের মতন H+ হয় বিজারণ ধর্ম আছে ধাতুগুলো বিজারণধর্মী হাইড্রোজেনও বিজারক গ্যাস হ্যালাইড গঠন করতে পারে ক্লোরাইডের মতন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের মতন হাইড্রোজেন ক্লোরাইড হয় সোডিয়াম ফ্লোরাইডের মতো হাইড্রোজেন ফ্লোরাইড HF হয় এদের যোজ্যতা এক আচ্ছা হ্যালোজেনের সঙ্গে মিল কোথায় ফ্লুরিন ক্লোরিনের মতো হাইড্রোজেন গ্যাসীয় ফ্লুরিন ক্লোরিনের মতন হাইড্রোজেন দ্বিপরমাণুক হাইড্রোজেন মাইনাস অ্যানায়ন তৈরি করতে পারে যেমন Na+H- বাঁ দিকে লিখে দিয়েছি এরা হ্যালাইডের মতো হাইড্রাইড গঠন করে সোডিয়াম হাইড্রাইড সোডিয়াম ক্লোরাইড হ্যালাইডের মতো হাইড্রাইড গঠন করতে পারে যখন তারা অ্যানায়ন হিসেবে অবস্থান করে যোজ্যতা এক তাহলে এগুলো মিল অমিল তাহলে এই জন্য এই যে দুটো শ্রেণী একটা হলো ক্ষার ধাতুর শ্রেণী এদের সঙ্গেও মিল আছে আবার এদের সঙ্গেও মিল আছে সেই জন্য বিতর্ক কোন জায়গায় স্থান দেবে বুঝতে পারেনি বসিয়ে দিয়েছে আমাদের পর্যায় সারণী যে টেবিল তার উপর গণেশের মতো বসিয়ে দিয়েছে হাইড্রোজেনকে গণেশ পুজো হবে তারপরে সব পর্যায় সারণী পড়তে শুরু করা হবে তো সেই জন্য মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান একদম টপে ছিল যেটা টেবিলের মধ্যে ছিল না ঠিক আছে তো একদম টপে বসিয়ে দেওয়া হয়েছিল এই হচ্ছে মিল এদের সঙ্গে মিল এদের সঙ্গে মিল পয়েন্টগুলো এক্সপ্লেন করতে হবে 3 নম্বরে দিয়েছে ওকে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমাদের আর কি দিয়েছে এখানে আধুনিক পর্যায় সূত্র লেখো বলে দিয়েছি কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 18 যোজ্যতা কত একটু আগেই লেখা আছে দেখো বি এর পরমাণু ক্রমাঙ্ক 18 যোজ্যতা হবে 0 কারণ এটা শূন্য যোজি বা নিষ্ক্রিয় মৌল ঠিক আছে তো এই প্রশ্নটা আমরা করে ফেলি এরপর চলে আসি পরের পেজে এটাই লাস্ট পেজ করব খুব গরম আজকেও 241 241 পেজটা করেই আজকে আমরা শেষ করে দেবো তোমরা বাকি সবাই দেখে নেবে তারপরে নেক্সট দিন আমি চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার কারণ অনেক কোশ্চেন রিপিট চলে আসা উচিত কারণ আমরা বিভিন্ন টাইপের প্রশ্ন মোটামুটি একটা বুঝতে পেরে গেছি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো পরের দিন আমি বলে দেবো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো আচ্ছা 241 প্রথম প্রশ্ন 1.11 কোনটি পর্যায়গত ধর্মনয় গলনাঙ্ক গলনাঙ্ক নয় মানে বি আর কি প্রশ্ন আছে এখানে আর নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস রেডন হবে ওখানে নোবেল গ্যাস 2.141 নোবেল গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এরা যেহেতু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাই এদের নোবেল বলা হয় নোবেল গ্যাস আর রেডন তরল ধাতু পারদ ওগুলো আমি আর বললাম না এখন যেহেতু ধাতুবিদ্যার মধ্যে নেই আমরা যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি ওটা হলো গলনাঙ্ক আর এখানে প্রশ্ন 2 এর মধ্যে কিছু দিয়েছে কিনা আমরা দেখবো এবার 2 এর মধ্যে কিছু নেই 4.9 এ দিয়েছে XYZ একই প্রশ্ন একই টাইপের প্রশ্ন বারবার তোমরা শিখে যাবে প্র্যাকটিস করলে 6 আর 10 তাহলে প্রথম কাজ 2 4 2 6 2 8 অবশ্যই Z নিষ্ক্রিয় কোনটা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় একদম সহজ একদমই সহজ কোনটি অপরা তড়িৎধর্মী অপরা তড়িৎধর্মী মানে ইলেকট্রোনেগেটিভ তড়িৎ ঋণাত্মক কোনটা হবে বি তড়িৎ ঋণাত্মক বা অপরা তড়িৎধর্মী অপরা তড়িৎধর্মী মানে তড়িৎ ঋণাত্মক ধর্মী বা এটার নাম বললাম কি অপরা তড়িৎ
প্লাস বি। কোনটির বিজারণ ধর্ম আছে? বিজারণ ধর্ম বলতে গেলে এখান থেকে নিচের দিকে গেছে, তাহলে এটা কিছুটা থাকতে পারে। ঠিক আছে, তারপরে দিয়েছে হচ্ছে অথবাই দিয়েছে আধুনিক পর্যায় সূত্র লেখো। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আচ্ছা, অতি দীর্ঘ পর্যায় সারণীতে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। ক্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন, গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন। এটা কি অনুসারে সাজালাম? তড়িৎ ঋণাত্মকতা ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজালে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। তো আজকে আমি আর করাচ্ছি না কোনো প্রশ্ন। তো তোমরা এই যে কটা পেজ, 6টা বা 7টা বা 8টা কিছু একটা পেজ হলো, তো পেজগুলো করে নিও। নেক্সট দিনের ভিডিওতে আমি টেস্ট পেপারের বাকি অংশগুলো এবং অন্যান্য প্রশ্নগুলো একটু আলোচনা করে দেবো। যদি পারি পরের দিনের ভিডিওটা একটু লেন্দি করবো, 1.5 ঘন্টার মতন করে, সেখানে কিছু প্রশ্নও বলে দেবো কোন জায়গাগুলো জোর দিতে হবে। কারণ এখন আমি বিগত বছরের প্রশ্নটা দেখিনি, মাধ্যমিকে গত বছর কি এসেছিল আমি একটুখানি দেখেছিলাম, অতটা খেয়াল নেই। তো যেমন ওই কোনটা পর্যায়গত ধর্ম নয় এরকম একটা শর্ট কোশ্চেন এসেছিল, সেটাতে কনফিউশন ছিল, দুটো অপশান ছিল যে দুটোই পর্যায়গত নয় এরকম, তো সেটাতে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, আমাদের পরের দিন আমরা পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। তোমরা দেখতে থাকো এবং প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করে নিও। আর সংজ্ঞাগুলো মুখস্থ করো, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে আয়নন বিভব, তারপরে মেন্ডেলিয়াফের পর্যায় সূত্র, দীর্ঘ পর্যায় সূত্র, এগুলো ভালো করে পড়বে, লিখে পড়বে। বেশি করে কিন্তু লিখবে সবাই, না লিখলে কিন্তু তোমাদের কনফিডেন্স বাড়বে না আর ভালো নাম্বারও পাওয়া যাবে না। ভালো নাম্বার পেতে গেলে আমাদের লিখতে হবে, বেশি করে পড়তে হবে। যত পড়বে আর যত লিখবে তত দেখবে নিজের কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, না আমি পারবো এই ব্যাপারটা তোমাদের মনে আসবে। যদি ফাঁকি মারো, যদি মনে করো না সহজে হয়ে যাবে, সহজে কিন্তু হওয়ার নয়। চেষ্টা করলে ভালো নাম্বার পাবে, আর না চেষ্টা করলে একটা অ্যাভারেজ নাম্বার পাবে, যা উচ্চ মাধ্যমিকে গিয়ে ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় সমস্যায় পড়ে যাবে। তো যাই হোক, এমন কিছু বলি অপ্রয়োজনীয় কথাই হয়তো এগুলো আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার বলার প্রয়োজন তাই মনে হলো বললাম। তো তোমরা সবাই ভালো করে পড়বে, খুবই গরম আজকে, তার মধ্যেও করলাম, আবার বাকিটা সামনের দিন করার চেষ্টা করব। আজকে কিছুটা করিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থেকো। আর এগুলো ভালো করে পড়ে শুনবে, ভালো করে শোনাটা কিন্তু খুব দরকার। না শুনলে কিন্তু বোঝা যাবে না, শুধু লেখার থেকেও শুনে ভালো করে লিখতে হবে। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে পর্যায় সারণী সমাধানে আমি চলে আসবো। আজকে বলেই শেষ করছি।